জীবদেহ মানে আমাদের এই শরীর বা বাইরের গাছপালা এগুলো ঠিক কি দিয়ে তৈরি এই প্রশ্নটার একদম গভীরে গেলে আমরা যে জিনিসটা পাই তার নাম হলো কোষ। একদম, সবচেয়ে ছোট একক। হ্যাঁ, আর ভাবুন তো সেই কবে ১৬৬৫ সালে রবার্ট হুক প্রথম এটা আবিষ্কার করেন। নিজের বানানো মাইক্রোস্কোপ দিয়ে। ঠিক, কর্কের টুকরোর মধ্যে মৌচাকের মতো ঘর দেখেছিলেন আর নাম দিয়েছিলেন সেল। সেখান থেকেই আজকের এই বিশাল জীববিজ্ঞানের শুরু। একটা অসাধারণ সূচনা ছিল সেটা। তো আজ আমরা কোষের এই বিশাল জগতেরই দুটো প্রধান অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলবো, বিশেষ করে অষ্টম শ্রেণীর বন্ধুদের জন্য। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কোষ। একদম। আমাদের আজকে মিশন হলো এই দুটো কোষের আসল রহস্যটা বোঝা, শুধু পরীক্ষার জন্য না, বরং জীবজগৎ কিভাবে কাজ করে তার একটা পরিষ্কার ছবি পাওয়ার জন্য। অপারেটিং সিস্টেমের তুলনাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কারণ এরা আসলেই জীবনের দুটো ভিন্ন ব্লুপ্রিন্ট। তাই না? হ্যাঁ, আর নামগুলো একটু খটমটে লাগতে পারে প্রথমে, কিন্তু বিজ্ঞানীরা তো ভেবেচিন্তেই নাম দেন। যেমন ধরুন প্রোক্যারিওটিক, এটা দুটো গ্রিক শব্দ থেকে এসেছে। প্রো মানে হলো আদি বা আগের। আচ্ছা। আর ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, সোজা কথায় যার নিউক্লিয়াসটা আদিম ধরনের। বাহ, তাহলে তো ইউক্যারিওটিক নামটারও এমন কোনো মানে আছে? অবশ্যই। ইউ মানে হলো প্রকৃত বা সুগঠিত, মানে যার একটা আসল গোছানো নিউক্লিয়াস আছে। তার মানে নামের মধ্যেই এদের পরিচয় লুকিয়ে আছে। একদম। দারুণ তো। তাহলে চলুন প্রথমে সেই আদিম অপারেটিং সিস্টেম মানে প্রোক্যারিওটিক কোষের জগতে একটু ঢু মারা যাক। এদেরকে তো বিবর্তনের প্রথম পথিকৃৎ বলা হয়। হ্যাঁ, প্রাচীনতম। এদের গঠন নাকি খুবই সরল। আচ্ছা, এই সরল ব্যাপারটা ঠিক কেমন? একটা স্টুডিও অ্যাপার্টমেন্টের মতো, যেখানে রান্নাঘর, শোবার ঘর সবকিছুই এক জায়গায়। হুবহু তাই। আপনার এই স্টুডিও অ্যাপার্টমেন্টের তুলনাটা একদম পারফেক্ট। তাই নাকি? হ্যাঁ, প্রোক্যারিওটিক কোষের ভেতরে কোনো আলাদা ঘর বা কামরা নেই। সবকিছুই সাইটোপ্লাজম নামের একটা তরলের মধ্যে একসঙ্গে ভাসছে। আর সবচেয়ে বড় যে জিনিসটা নেই সেটা হলো একটা আলাদা দেয়াল দিয়ে ঘেরা কন্ট্রোল রুম, মানে নিউক্লিয়াস। ও আচ্ছা। এদের যে জেনেটিক ম্যাটেরিয়াল মানে ডিএনএ, যেটা কোষের সব কাজের নির্দেশ দেয়, সেটা সাইটোপ্লাজমের মধ্যেই একটা জায়গায় কুণ্ডলী পাকিয়ে পড়ে থাকে। কোনো পর্দা ছাড়া? কোনো পর্দা ছাড়া। আর এই পর্দা নেই বলেই এই অঞ্চলটাকে আমরা নিউক্লিয়াস না বলি নিউক্লিয়েড। এক মিনিট, এখানে একটু থামান। ডিএনএটা সাইটোপ্লাজমে এমনিই পড়ে থাকে, কোনো দেয়াল বা সুরক্ষা ছাড়া? এটা কি একটু ঝুঁকিপূর্ণ নয়? চমৎকার প্রশ্ন। কোষের এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যার মধ্যে সব তথ্য লেখা আছে, সেটা এভাবে অরক্ষিত থাকবে? দেখুন, আমাদের কাছে এটা ঝুঁকিপূর্ণ মনে হতে পারে, কারণ আমরা তো আরও জটিল সিস্টেমের সঙ্গে পরিচিত। তা ঠিক। কিন্তু প্রোক্যারিওটিক কোষের জন্য এই সরলতাই সবচেয়ে বড় শক্তি। ভাবুন তো, এদের কোনো জটিল দেয়াল বানাতে হচ্ছে না, কোনো পর্দা তৈরির ঝামেলা নেই। তাতে সুবিধাটা কি? সুবিধা হলো এরা খুব দ্রুত নিজেদের একটা কপি তৈরি করে ফেলতে পারে, বংশবৃদ্ধি করতে পারে। ও, প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য এই দ্রুত সংখ্যা বাড়ানোর ক্ষমতাটাই এদের মূল অস্ত্র। তাই এদের কাছে সরলতাই হলো টিকে থাকার মূল মন্ত্র। এরা হলো প্রকৃতির সেরা সার্ভাইভাল মেশিন। ও আচ্ছা, এবার ব্যাপারটা পরিষ্কার হলো। তার মানে এদের ভেতরের অন্য অঙ্গাণুগুলো, ওগুলো কি নেই? যেমন আমাদের কোষে তো মাইটোকন্ড্রিয়া থাকে শক্তি তৈরির জন্য। না, এদের কি আছে? এদের কোষে মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতো কোনো পর্দা ঘেরা অঙ্গাণু থাকে না। সেই স্টুডিও অ্যাপার্টমেন্টের মতোই কোনো আলাদা পাওয়ার হাউস বা প্যাকেজিং ইউনিট নেই। কিন্তু প্রোটিন তো তৈরি করতে হয়, তাই না? হ্যাঁ, তার জন্য একটা জরুরি জিনিস কিন্তু আছে, রাইবোজোম। তবে এদের রাইবোজোমটা আমাদের কোষের চেয়ে একটু ভিন্ন মডেলের। কি রকম? এটাকে বলা হয় 70S প্রকৃতির। আর এরা আকারেও খুব ছোট হয়, সাধারণত 1 থেকে 10 মাইক্রোমিটার। উদাহরণ হিসেবে আমরা কাদের কথা বলতে পারি? ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া, এরা সবাই এই প্রোক্যারিওটিক দলের সদস্য। তার মানে প্রোক্যারিওটিক কোষ হলো একদম বেসিক মডেলের মতো, কম যন্ত্রাংশ কিন্তু দারুণ কার্যকরী। একদম। তবে প্রকৃতি তো শুধু বেসিক মডেলেই থেমে থাকেনি। এরপর নিশ্চয়ই এর একটা আপগ্রেডেড ভার্সন এসছে, যেখানে সবকিছু অনেক বেশি গোছানো। ঠিক ধরেছেন। সেটাই তো ইউক্যারিওটিক কোষ। একদম।
প্রোক্যারিওটিক কোষ যদি হয় একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট, তাহলে ইউক্যারিওটিক কোষ হলো একটা বিশাল বিলাসবহুল বাড়ি, বাহ! যেখানে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ঘর আছে। আর এই বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সুরক্ষিত ঘরটাই হলো নিউক্লিয়াস। সেই কন্ট্রোল রুম, তাই তো? হ্যাঁ, এটা একটা দ্বিস্তরীয় পর্দা দিয়ে ঘেরা, অনেকটা যেন ডিএনএর জন্য একটা ভিআইপি স্যুট। এই পর্দার কারণে ডিএনএ সাইটোপ্লাজমের বাকি সব রাসায়নিক কার্যকলাপ থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকে। ঠিক। আচ্ছা, এই সুরক্ষাটার আসল সুবিধাটা কি? মানে ডিএনএকে এত আলাদা করে রাখার দরকারটাই বা কি? এর দুটো বড় সুবিধা আছে। এক, সুরক্ষা তো বটেই। দুই, আরও ভালোভাবে তথ্য নিয়ন্ত্রণ করা যায়। কিভাবে? নিউক্লিয়াসের ভেতরে ডিএনএ অনেক বেশি সুসংগঠিতভাবে থাকতে পারে। আর এই কারণেই ইউক্যারিওটিক কোষ প্রোক্যারিওটিক কোষের চেয়ে 1000 গুণ বেশি জেনেটিক তথ্য ধারণ করতে পারে। 1000 গুণ বেশি? হ্যাঁ, আর আরও বেশি তথ্য হল আরও জটিল নির্দেশ দেওয়ার ক্ষমতা, যা দিয়ে বহুকোষী জীব, যেমন ধরুন উদ্ভিদ বা প্রাণী, তৈরি করা সম্ভব। ওয়াও! তার মানে ইউক্যারিওটিক কোষের ভেতরে ছোট ছোট অনেকগুলো ডিপার্টমেন্ট আছে যারা নিজেদের কাজ ভাগ করে নিয়েছে, ঠিক যেন একটা বিশাল ফ্যাক্টরির মতো। ঠিক ধরেছেন, একেই বলে শ্রমবিভাজন। দারুণ ব্যাপার তো। যেমন শক্তি তৈরির জন্য আছে পাওয়ার হাউস, মাইটোকন্ড্রিয়া। উদ্ভিদ কোষে সূর্যের আলো থেকে খাবার তৈরির জন্য আছে সোলার প্যানেল, ক্লোরোপ্লাস্ট। আচ্ছা। প্রোটিন আর অন্যান্য জিনিসপত্র প্যাকেজিং আর পাঠানোর জন্য আছে কুরিয়ার সার্ভিস, গলগি বস্তু। আর কোষের ভেতরকার আবর্জনা পরিষ্কার করার জন্য? তার জন্য আছে লাইসোজোম। এই সব বিভাগ একসঙ্গে কাজ করে বলেই ইউক্যারিওটিক কোষ এত জটিল আর উন্নত কাজ করতে পারে। ছত্রাক, শৈবাল, সমস্ত উদ্ভিদ আর প্রাণী জগৎ সবাই এই উন্নত কোষ দিয়েই গড়া। একদম। আচ্ছা, এদের রাইবোজোম বা ডিএনএর গঠনেও তো তাহলে পার্থক্য থাকার কথা? অবশ্যই। ইউক্যারিওটিক কোষের রাইবোজোম হল 80S প্রকৃতির, মানে প্রোক্যারিওটিক কোষের চেয়ে একটু বড় আর ভিন্ন গঠনের। আর ডিএনএ? আর সবচেয়ে বড় পার্থক্যটা দেখা যায় ডিএনএতে। প্রোক্যারিওটিক কোষের ডিএনএ সাধারণত বৃত্তাকার হয়, অনেকটা সুতোর তৈরি একটা আংটির মতো। আর ইউক্যারিওটিক? কিন্তু ইউক্যারিওটিক কোষের ডিএনএ হল রৈখিক বা লম্বা সুতোর মতো। একটা বিষয় ঠিক পরিষ্কার হচ্ছে না, ডিএনএ বৃত্তাকার হোক বা রৈখিক, তাতে কি আসে যায়? একটা গোল আর একটা লম্বা, এর কি কোনো বিশেষ সুবিধা বা অসুবিধা আছে? এটা একটা অসাধারণ প্রশ্ন। এখানেই ইউক্যারিওটিক কোষের আসল কারসাজিটা লুকিয়ে আছে। তাই নাকি? হ্যাঁ, এদের লম্বা ডিএনএ হিস্টোন নামের এক ধরনের প্রোটিনকে পেঁচিয়ে থাকে। হিস্টোন প্রোটিন? হ্যাঁ, ঠিক যেন একটা নাটায়ের ওপর সুতো পেঁচানো থাকে। এর ফলে অমছম লম্বা ডিএনএকে খুব ছোট জায়গায় প্যাক করে রাখা যায়। ও আচ্ছা। কোষ বিভাজনের সময় এই প্যাক করা ডিএনএগুলোই ক্রোমোজোম হিসেবে দেখা যায়। আর এই প্যাক করার ক্ষমতার কারণেই ইউক্যারিওটিক কোষে অনেক বেশি জেনেটিক তথ্য রাখা সম্ভব হয়, যা দিয়ে একটা আস্ত মানুষ বা একটা বিশাল গাছ তৈরি করার মতো জটিল নির্দেশ দেওয়া যায়। ঠিক তাই, বৃত্তাকার ডিএনএতে এত তথ্য সংগঠিতভাবে রাখা সম্ভব নয়। অবিশ্বাস্য। তার মানে কোষের ভেতরের এই ছোট ছোট পার্থক্যগুলোই জীবজগতের এত বিশাল বৈচিত্র্যের কারণ। সন্দেহ নেই। আচ্ছা, আমরা তো দুটো কোষের প্রোফাইল দেখলাম, এবার চলুন এদেরকে একটা রিংয়ে নামিয়ে মুখামুখি দাঁড় করাই। পরীক্ষার প্রস্তুতির জন্য এটা সবচেয়ে জরুরি অংশ হবে। চমৎকার আইডিয়া। দেখা যাক কে কোন দিক থেকে এগিয়ে। তাহলে রাউন্ড 1, কন্ট্রোল রুম অর্থাৎ নিউক্লিয়াস। আচ্ছা, প্রোক্যারিওটিক কোষে কোনো নির্দিষ্ট ঘর নেই, শুধু একটা নিউক্লিয়েড অঞ্চল। অন্যদিকে ইউক্যারিওটিক কোষের আছে একটা দেয়াল ঘেরা সুরক্ষিত সুগঠিত নিউক্লিয়াস। তাহলে এখানে ইউক্যারিওটিক কোষ পরিষ্কারভাবে বিজয়ী। একদম। রাউন্ড 2, ভেতরের যন্ত্রাংশ বা কোষীয় অঙ্গাণু। প্রোক্যারিওটিক কোষে পর্দা ঘেরা কোনো অঙ্গাণুই নেই। সব কাজ এক জায়গাতেই হয়, কিন্তু ইউক্যারিওটিক কোষে আছে মাইটোকন্ড্রিয়া, গলগি বডিজ সহ একটা পুরো ফ্যাক্টরি সেটআপ। এই রাউন্ডেও পয়েন্ট ইউক্যারিওটিক কোষের দিকেই যাচ্ছে। ঠিক। রাউন্ড 3, প্রোটিন ফ্যাক্টরি বা রাইবোজোম। প্রোক্যারিওটিক কোষে আছে 70S মডেলের। আর ইউক্যারিওটিক কোষে 80S মডেলের। দুটোই কাজ করে, কিন্তু গঠন আলাদা। এটাকে আমরা ড্র বলতে পারি, কারণ দুজনেই নিজের জায়গায় কার্যকরী। আচ্ছা, এবার আসি পাওয়ার জেনারেশন বা শ্বসন প্রক্রিয়ায়। ইউক্যারিওটিক কোষের তো মাইটোকন্ড্রিয়া আছে, প্রোক্যারিওটিক কোষ শক্তি বানায় কিভাবে?
ওদের কোষ ঝিল্লির একটা ভাঁজ করা অংশ থাকে যাকে বলে মেজোজোম। ওখানেই ওদের শ্বসনের মূল কাজটা হয়। এটা কি মাইটোকন্ড্রিয়ার মতো দক্ষ? অতটা দক্ষ না হলেও ওদের চলার জন্য যথেষ্ট। তাই শক্তির দিক থেকে ইউক্যারিওটিক কোষের মাইটোকন্ড্রিয়া অনেক এগিয়ে। আর বংশবৃদ্ধি বা কোষ বিভাজন? প্রোক্যারিওটিক কোষ তো শুনেছি খুব সহজভাবে একটা থেকে দুটো হয়ে যায়। হ্যাঁ, ওদের প্রক্রিয়াটা হলো অ্যামাইটোসিস, সরাসরি বিভাজন। অনেকটা একটা কোষকে মাঝখান থেকে টেনে ছিঁড়ে ফেলার মতো, খুব দ্রুত আর সহজ। কিন্তু ইউক্যারিওটিক কোষের বিভাজন তো বেশ জটিল। হ্যাঁ, ওটা একটা বিশাল আয়োজন। মাইটোসিস আর মিওসিস নামের দুটো জটিল আর নিখুঁত প্রক্রিয়ায় এরা বিভাজিত হয়, যেখানে ক্রোমোজোমগুলোকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। তার মানে সরলতার জন্য প্রোক্যারিওটিক এগিয়ে, কিন্তু নিখুঁত হওয়ার জন্য ইউক্যারিওটিক। একদম। আর ফাইনাল রাউন্ড, আকার, এটা তো খুবই সোজা। হ্যাঁ, প্রোক্যারিওটিক কোষ বামনদের মতো ছোট, 1 থেকে 10 মাইক্রোমিটার, আর ইউক্যারিওটিক কোষ দৈত্যদের মতো বড়, 10 থেকে 100 মাইক্রোমিটার। এখানে আকারের পার্থক্যটা স্পষ্ট। একদম। এই 6টা পয়েন্ট যদি কেউ মনে রাখে, নিউক্লিয়াস, অঙ্গাণু, রাইবোজোম, শ্বসন, বিভাজন আর আকার, তাহলে এই দুটো কোষের মধ্যে পার্থক্য করতে আর কোনোদিন ভুল হবে না। তাহলে পুরো আলোচনার মানেটা কি দাঁড়ালো? যদি এক কথায় বলি, প্রোক্যারিওটিক কোষ হল একজন মিনিমালিস্ট সার্ভাইভার। খুব সাধারণ, কিন্তু যে কোনো পরিস্থিতিতে টিকে থাকার জন্য সেরা। আর অন্যদিকে ইউক্যারিওটিক কোষ হল একজন জটিল বিশেষজ্ঞ, অনেক যন্ত্রাংশ, অনেক নিয়মকানুন, যা দিয়ে বিশেষায়িত এবং বড় আকারের জীব তৈরি করা যায়। ঠিক। কিন্তু আমার মনে একটা প্রশ্ন ঘুরছে। বলুন। আপনি তো বললেন যে প্রোক্যারিওটিক কোষ বা ব্যাকটেরিয়া এরা কোটি কোটি বছর ধরে টিকে আছে এবং পৃথিবীর সব জায়গায়, আগ্নেয়গিরি থেকে শুরু করে বরফের নিচে পর্যন্ত এরাই রাজত্ব করছে। তা করছে। তাহলে আমরা যে নিজেদের ইউক্যারিওটিক কোষকে এত উন্নত বলছি, এটা কি আসলে উন্নত নাকি শুধু অন্যরকম? কারণ টিকে থাকার দৌড়ে তো সরল কোষগুলোই চ্যাম্পিয়ন মনে হচ্ছে। এটাই জীববিজ্ঞানের সবচেয়ে সুন্দর প্রশ্নগুলোর একটা। উন্নত শব্দটা আসলে আপেক্ষিক। আচ্ছা। টিকে থাকার দিক থেকে দেখলে প্রোক্যারিওটিক কোষ নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে সফল জীব। ওদের সরলতাই ওদেরকে দ্রুত পরিবর্তনশীল পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করে। কিন্তু ইউক্যারিওটিক কোষের জটিলতা একটা নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে, আর সেটা হলো বিশেষায়ন বা স্পেশালাইজেশন। ও, এই জটিলতার কারণেই কোষগুলো একসঙ্গে কাজ করে টিস্যু, অঙ্গ এবং শেষ পর্যন্ত মস্তিষ্ক বা পাতার মতো জটিল কাঠামো তৈরি করতে পারে, যা প্রোক্যারিওটিক কোষ একা একা পারে না। একদম। প্রোক্যারিওটিক কোষ একা একা যা করতে পারে না, ইউক্যারিওটিক কোষগুলো একসঙ্গে মিলে তার চেয়ে অনেক বড় কিছু করতে পারে। তাই এটা ভালো বা খারাপের লড়াই নয়। এটা তাহলে কি? এটা জীবনের দুটো ভিন্ন কিন্তু সফল কৌশল। দুটো ভিন্ন সফল কৌশল, দারুণ বলেছেন। তাহলে আজকের আলোচনা শেষ করার আগে আমাদের শ্রোতা, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। আমরা দেখলাম সরল প্রোক্যারিওটিক কোষ কোটি কোটি বছর ধরে পৃথিবীতে দাপটের সাথে টিকে আছে। তাহলে প্রকৃতির এই সরল আর সফল পথটা ছেড়ে কেন আরও জটিল ইউক্যারিওটিক কোষ তৈরির দিকে যাওয়ার দরকার হল? এই অতিরিক্ত জটিলতার পেছনে বিবর্তনের আসল উদ্দেশ্য বা সবচেয়ে বড় পুরস্কারটা কি ছিল, যা পাওয়ার জন্য এত আয়োজন করতে হল? ভাবার মতো প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের জীববিজ্ঞানের আরও অনেক গভীরে নিয়ে যাবে।